নমস্কার, আমি বৈশাখী। শিল্প সাহিত্যবাহী বৈশাখী চ্যানেলে সকল শ্রোতা বন্ধুদের স্বাগত জানাই। আজ আপনাদের বলবো গল্প কলঙ্ক রেখা। প্রাপ্তমনস্ক শ্রোতা বন্ধুদের জন্য গল্প পাঠ এবং গল্প লেখায় আমি বৈশাখী বিশ্বাস দেবনাথ। গল্পটি প্রথম থেকে শেষ পর্যন্ত শুনবেন। ভালো লাগলে অবশ্যই লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন এবং আপনাদের প্রিয় চ্যানেল শিল্প সাহিত্যবাহী বৈশাখী সাবস্ক্রাইব করে বেল বাটন প্রেস করে পাশে থাকতে একদম ভুলবেন না। বন্ধুরা, শিল্প সাহিত্যবাহী বৈশাখী এখন চলে এসেছে ইউটিউব মিউজিক পডকাস্টে। ইচ্ছে করলে আপনারা সেখান থেকেও গল্প শুনতে পারেন এবং আপনাদের ব্যক্তিগত মতামত আমার সঙ্গে শেয়ার করতে পারেন। আজ আপনাদের বলবো গল্প কলঙ্ক রেখা। গল্প পাঠ এবং গল্প লেখায় আমি বৈশাখী বিশ্বাস দেবনাথ। গল্পটি প্রাপ্তমনস্ক শ্রোতা বন্ধুদের জন্য। বন্ধুরা, শিল্প সাহিত্যবাহী বৈশাখী চ্যানেলের প্রত্যেকটি গল্প কাল্পনিক গাথায় রচিত। কোনো রকমভাবে কোনো ব্যক্তির নাম, স্থান, চরিত্র তার সাথে যদি মিল খুঁজে পাওয়া যায় তবে সেটি সম্পূর্ণ অনিচ্ছাকৃত এবং কাকতালীয় হবে। কারণ শিল্প সাহিত্যবাহী বৈশাখী চ্যানেলের প্রত্যেকটি গল্পই এক একটি বিনোদনের মাধ্যম। সুতরাং গল্পকে গল্পের আকারে গ্রহণ করবেন। শুরু হচ্ছে আজকের গল্প কলঙ্ক রেখা। দেখ, তোর প্রস্তাব আমি রাখতে পারি, কিন্তু আমি তো শহরের ছেলে। গ্রামে গঞ্জে গিয়ে থাকার অভ্যেস তো আমার নেই। আরে ভাই, তুই একবার গিয়েই দেখ না, তোর ভালো লাগবে। তাছাড়া আমি ময়নাকে বলে দেব। ময়নাকে? আরে ওখানে আমার এক আত্মীয়ার বাড়ি আশ্রিতা। বলতে পারিস ছোট্টবেলা থেকে বড় করেছে আমার পূর্বপুরুষেরা ওকে। ওর মা বাবা বিয়েও দিয়েছিলেন ওনাদেরকে। সেই মেয়েই ময়না। বাড়িতে থাকে, কাজকর্ম করে, লোকজন এলে দেখাশোনা করে, রান্নাবান্না করে। তবে ভাই হ্যাঁ, দেশি মুরগির ঝোলটা কিন্তু খেতে ভুলবি না। কাঁচা লঙ্কা চিড়ে ব্যাপক রান্না করে, পেঁয়াজ রসুন গোটা দিয়ে। তুই তো আমায় এখনই খাইয়ে দিলি। আরে হ্যাঁ, আমার নিজেরই এখন নাল পড়ছে। যাক, আমি এখন চলি। কোথায় যাচ্ছিস? আর বলিস না, প্রজেক্টের কাজে বস আমাকেই পছন্দ করলো। সুদূর বিদেশ। বাবা, কদিন বলতে পারবো না। কাজ মিটিয়ে আসতে হবে। তোর কাজটা তো ভালোই রে। কত কষ্টে পিএইচডি ডিগ্রিটা পেয়েছিস। এখন নিষ্ঠা ভরে কর। হ্যাঁ, নিষ্ঠা ভরে পিএইচডি ডিগ্রি পালন করতে গিয়ে তো সংসারটা করা হলো না। তা তো আমিও করিনি। তা ঠিক। তা তুই তো ভাই চিত্রশিল্পী, তুই তো সংসার করতে পারতিস। অনি চুপ হয়ে যায়। সিদ্ধার্থ ওকে ধাক্কা মেরে বলে, কিরে বল। না, সেরকম আর পেলাম কোথায়? তাহলে ভাই এবার বলতে পারি, গ্রামে গিয়ে তুই ঠিক পাবি। ছোটবেলা থেকে শহরের আদব কায়দায় বড় হয়েছিস তো। এখানকার মেয়ে ছেলেগুলোকে দেখেছিস। গ্রামের মেয়েদের সংস্পর্শে একবার এলে বিয়েও করতে ইচ্ছে করবে, সংসার করতেও ইচ্ছে করবে। আর তোর এই ছিপছিপে কাঠির মতো চেহারা, দেখবি ফুলে পেঁপে ঢোল। অনিরুদ্ধ হাসে। সিদ্ধার্থ চলে যায়। বলে, আমায় শুধু একটু জানিয়ে দিস। বুঝিসই তো গ্রামগঞ্জের ব্যাপার। এখানকার মতো সবকিছু ওখানে চট জলদি হাতের কাছে পাওয়া যায় না। তাই হ্যাঁ হ্যাঁ, আমি যদি যাই তোকে ঠিক জানিয়ে দেব। সিদ্ধার্থ গাড়ি নিয়ে বেরিয়ে যায়। অনিরুদ্ধ বলে, পলাশ কাকা, দরজাটা ভেতর থেকে বন্ধ করে দাও। আর তুমি কি এখন বাড়ি যাচ্ছ? ঘরে চলে আসে অনিরুদ্ধ। পলাশ কাকা ওর দারোয়ান। সন্ধে পর্যন্ত থাকে, তারপরে বাইরে থেকে গেট তালা বন্ধ করে চলে যায়। 8টার পরে এই বাড়িতে কারো আসা অ্যালাউ নেই। কারণ এই সময়টা অনিরুদ্ধ গভীর মনোযোগ সহকারে ছবি আঁকতে বসে। সবে অনিরুদ্ধ তার ক্যানভাসে একটা তুলির টান দিয়েছে, এমন সময় পলাশ কাকার কণ্ঠস্বর, বাবু বাবু। আরে তুমি এই অসময়ে আমায় ডাকছো? কি ব্যাপার? একজন দেখা করতে এসে। আমি গেট বন্ধ করে দিয়ে একটু ঝিমুচ্ছিলাম। জোর জবরদস্তি। ও আসছে, আমি যাও। অনিরুদ্ধ অধৈর্য বোধ করে, তুলিটা মুছে নেয়। তারপরে আয়নার সামনে দাঁড়িয়ে নিজের সাদা ঝকঝকে পাঞ্জাবিটাকে একবার পরখ করে নিয়ে চশমাটা মুছে তারপরে কপালে পরে নিয়ে বেরিয়ে যায়। ওর ক্যানভাস রং তুলির ঘরটা প্রায় কয়েক গজ দূরে অবস্থান করে। মানে মেন ডোর থেকে বেশ খানিকটা ভেতর দিকে। এই ঘরটা এমন জায়গায় যেখানে একমাত্র পলাশ কাকা ছাড়া আর কারো এন্ট্রি অ্যালাউ নেই। কারণ ছোট্টবেলা থেকে ওই মানুষটাই
অনিরুদ্ধকে নিজের হাতে বড় করেছে। সবসময় কেমন একটা ত্রাসের মধ্যে থাকে লোকটা। অনিরুদ্ধকে নিয়ে চিন্তা। কথায় কথায় বলে, আমি মরে গেলে কে দেখবে তোমায় বলো দেখি? তবে এখনই অসময় কে এলো? ভ্রুকুটি করে অনিরুদ্ধ। চশমাটা ভালো করে চোখের মধ্যে আঁটো সাঁটো করে এঁটে নিচে নামতে নামতে দেখে ওর বিরাট বড় প্রাসাদ সম এই বাড়ির অন্দরমহলে, যেখানে হাতির দাঁতের তৈরি সোফার সেট রয়েছে, ওইখানে উর্দি পরা পোশাকে এক ভদ্রলোক বসে। প্রায় 55 বছর বয়সী হবে হয়তো। লোকটি একা নন, সঙ্গে বেশ কয়েকটি অল্প বয়সী ছোকরা টাইপের অফিসারও আছে। নমস্কার নমস্কার, আপনি তো অনিরুদ্ধ? হ্যাঁ, আমি অনিরুদ্ধ আর মানে আর হ্যাঁ হ্যাঁ অনিরুদ্ধ রয়। জানি আপনাকে অসময়ে ডিস্টার্ব করলাম বলে সত্যি দুঃখিত। না না, বসুন। পলাশ কাকা, ওনাদেরকে আগে আমি দিয়েছি। ও, আপনারা খেয়েছেন কিছু? আগে না না, কিচ্ছু খাবো না, জাস্ট একটু শরবত হলে ভালো হয়, খুব গরম তো। হ্যাঁ হ্যাঁ কাকা, হ্যাঁ এই তো আমি আসছি। কাকা চলে গেলেন রান্নাঘরের দিকে। আপনার বাড়িটা তো পেল্লাই। হ্যাঁ, পূর্বপুরুষের সম্পত্তি বলতে পারেন। ছিল পূর্বস্থলীতে, বেচে বর্তে এই গোটা বাড়িটা আমার বাবাই তৈরি করেছেন। তারপর থেকে আমার বাস। আপনার ভাই বোন কেউ নেই, আমি একা। কেন বলুন তো? না মানে জাস্ট ফর্মালিটি পূরণ করলাম। তা অফিসার, হঠাৎ করে আমার বাড়িতে আপনাদের মতো বড় মানুষের পদধূলি এইসব বলে অপমান করবেন না। আপনি কোথায় বিশ্ববিখ্যাত চিত্রশিল্পী, আর আমরা, যাই হোক, যেই কথাটা বলতে এসেছিলাম, এই যে রমেশ, বলো। হ্যাঁ হ্যাঁ স্যার, বলছি আমাদের কাছে খবর আছে আপনার বাড়িতে নাকি অনেক বেওয়ারিশ লাশ আছে। হোয়াট? হ্যাঁ, মানে সিসিটিভি ফুটেজে ধরা পড়েছে আপনি প্রতি উইকেন্ডে বস্তি এলাকায় যান, ওই উত্তরপাড়ার ওদিকে। সেইখানে আপনি মানুষজনকে জোগাড় করে নিয়ে আসেন। মানে ম্যাক্সিমাম ওখানে অল্প বয়সী বাচ্চা বাচ্চা মেয়ে হয়, মানে 10-12 বছরের, আর না হলে ছেলে ছোকরা। আর নিয়ে আসেন বয়স্ক মানুষদের, এনে আপনার ঘরে ঘরবন্দি করে রাখেন। মানে তারপরে ওদের আর কোনো খোঁজ পাওয়া যায় না। হেসে উড়িয়ে দেয় অনিরুদ্ধ। আপনার কাছে উপযুক্ত প্রমাণ আছে? এইবার স্যার উপযুক্ত প্রমাণ নিয়ে হয়তো আসতে পারিনি, কিন্তু পরের বার। রাবিশ! আপনাকে সাহস কে দিল আমার বিরুদ্ধে এত বড় একটা কথা বলার? জানেন আমি কে? আহা রমেশ, এমন করে এসব মানুষকে চটাতে নেই, ভালো করে কথা বলো। দেখুন স্যার, এটা আমরা বলছি না, বলছে সিসিটিভি ফুটেজ। সামান্য একটা ফুটেজ কি বললো না বললো আপনারা সেটার উপরে ভিত্তি করে দেখুন ওটা এডিটিং করা কিনা। মানে মানে আমার মুখটা হয়তো বসানো। সে তো বুঝলাম স্যার, কিন্তু আপনার হাতের ওই ট্যাটুটা, এইটা তো আর কেউ বসাতে পারবে না। অনিরুদ্ধ নিজের ডান হাতের দিকে তাকায়। কবজির কাছে একটা বড় ট্যাটু রয়েছে, একটা চিলের। হো, তার মানে এইটাতেই প্রমাণ হয়ে গেল যে ওটা আমি। আর লোকগুলো কি হয়েছে? মানে লোকগুলো প্রত্যেক দিন সন্ধেবেলা ওই সাইডে যেত যেখানে আপনি গেছেন, ভিক্ষা টিক্কা করে খেত আর কি। বস্তি এলাকার ছেলেচোকরা, অল্প বয়সী মেয়ে, অনেকেই এর মধ্যে পাকা চোর ছিল, বেশ কয়েকটাই। তা আপনার সঙ্গে লাস্ট দেখা গেছে। আর আমরা এসেছি আপনার পেছনের বাড়ির ওই যে ভবেশ রঞ্জন চৌধুরী, ওনার বলা তথ্যের ওপর ভিত্তি করে। মানে মানে উনি নাকি আপনার দক্ষিণে জানলা দিয়ে আপনাকে ক্যানভাসে ছবি আঁকতে দেখেছেন। আপনি লাস্ট যেই ছবিটা এঁকেছিলেন, যেটা নাকি প্রচুর টাকা মূল্যে আপনি বিক্রি করলেন ওই গতবারের এক্সিবিশনে, ওইখানে যেই মেয়েটিকে আপনি এঁকেছিলেন হুবাহু ওই রকম দেখতে একটি মেয়ে নাকি। অসম্ভব, অসম্ভব কথা বলছেন আপনারা। দেখুন, শুধু শুধু এইভাবে আমার সময় নষ্ট করার দায় নেই কিন্তু আপনাদের ওপরে। তাছাড়া কিছুক্ষণ আগে আমার বন্ধু সিদ্ধার্থ এসেছিল, সে আমাকে বলে গেছে তার গ্রামে গিয়ে সময় কাটাতে। এখন দেখছি আপনাদের উৎপাতে আমাকে ওই গ্রামেই যেতে হবে। আমাদের ক্ষমা করবেন, আমাদের কাছে এইটুকু প্রমাণ আছে, আর তার ওপর বেস করেই আপনাকে অ্যারেস্ট করতে এসেছি। হ্যাঁ, আমাদের প্রমাণ করতে আরও কিছু তথ্যের প্রয়োজন আছে, কিন্তু এইটুকু আপনাকে অ্যারেস্ট করার পক্ষে যথেষ্ট। কারণ সেই ব্যক্তি নিজে স্বয়ং জানলা দিয়ে ছবি আঁকতে দেখেছিল আপনাকে, আর এও দেখেছে। কি দেখেছে?
ছবি আঁকার পরে ওই মেয়েটির গলা কেটে আপনি, ওহ, আমি একজন শিল্পীর হাত কখনো এত নৃশংস হতে পারে? এক্স্যাক্টলি এই কথাটাই আমি বলছি রমেশকে। রমেশ বোঝার ছেলেই না, নাছরবান্দা তো। স্যার, যদি আমাদের সঙ্গে একটু কোঅপারেট করেন তাহলে খুব সুবিধা হয়। কিসের কোঅপারেট? আমি এক্ষুনি আমার উকিলকে ফোন করব। উত্তেজিত হয়ে পড়ে অনিরুদ্ধ। সিদ্ধার্থ ফোন করেছে, সে বাড়ি পৌঁছেছে জানানোর জন্য। তবে অনিরুদ্ধর উত্তেজনাপূর্ণ কণ্ঠস্বর সিদ্ধার্থ বেশ বিচলিত হয়ে পড়ে। কি হয়েছে রে? আর বলিস না, ইন্সপেক্টর এসছে, বলছে আমি নাকি যে সমস্ত ছবিগুলো আঁকার পরে নাকি ওই সমস্ত বাচ্চা মেয়েগুলোকে বা ছেলেগুলোকে গলা কেটে খুন করি। কি? তুই একটু আয় তো, আমি এক্ষুনি আসছি। কাকে ফোন করলেন? আমার বন্ধু, সে এসে ঠিক সাফাই দেবে। ও আমার বাল্য বন্ধু, আমরা একসঙ্গেই পূর্বস্থলে ছিলাম। আর আপনি যে বললেন আপনার বাবা এখানে বাড়ি করেছে? হ্যাঁ, ওখানকার সম্পত্তি বেচে পড়তে। দেখুন, আমার শরীর খারাপ লাগছে, একে আমাকে অনেক রকম ওষুধ খেতে হয়। আপনারা প্লিজ এখন আসতে পারেন। কিন্তু স্যার, ব্যাপারটা যে মিটলো না, আপনাকে যে আমাদের সঙ্গে যেতেই হবে। অবশ্যই। দেখুন, এই শহরে আমার একটা মান সম্মান বলে বস্তু আছে, সবাই আমাকে এক ডাকে চেনে। তাই তো বলছি, চুপচাপ রাতের আধারে চলুন, কিচ্ছু প্রমাণ না পেলে ছেড়ে দেব, কেউ জানতে পারবে না। এই কারণেই তো আমরা রাত করে এসেছি, যেখানে আমরা জানি রাত 8টার পরে আপনার বাড়িতে কারো ঢোকা এলাও নেই। তাও ঘেমে নিয়ে স্নান করেছে অনিরুদ্ধ। সে বলে, এক মিনিট বলে ফোন করে। হ্যালো, মিস্টার পোদ্দার, এসব কি হচ্ছে? হ্যাঁ, আচ্ছা ঠিক আছে, আমি বলছি, আপনি কথা বলুন। নমস্কার, আমি তুচ্ছ প্রশাসনিক কর্মকর্তা, আমার কাছে প্রমাণ আছে। হ্যাঁ বলে সম্পূর্ণ কথাটা খুলে জানায় বাবলু দাস, মানে ইন্সপেক্টর সাহেব। ফোনের ওপার থেকে অনিরুদ্ধর উকিল ওনাকে কি সব যেন বললেন। উনি বললেন, না, এত সহজে তো ছাড়া যাবে না, যেখানে আমাদের কাছে প্রমাণ আছে। নথি আছে। হ্যাঁ, আপনি কথা বলুন। অনিরুদ্ধকে ওই উকিল বললেন, আপনি একটু কথা বলে আটকে রাখুন, আমি কাগজপত্র রেডি করে নিয়ে আসছি। না, আপনি কেন যাবেন জেলে আমি থাকতে? হ্যাঁ, তোমাকে প্রত্যেক মাসে লাখ টাকা দিয়ে পুষছি, কোথায় এসব ঢাকবে তা না। কি ঢাকবে স্যার? জিজ্ঞেস করে রমেশ। তোমার এসব নিয়ে নাক গলাতে হবে না। দেখো, আমি কোনো দুর্নীতি কাজ করি না, আমার সব কাজ সাদা। বাবু, ওই যে শরবত এসেছে, খেয়ে নাও। আরে বাস, এতে কি লাল আঙুরের শরবত? এক ঢোক খেলেন বাবলু দাস। রমেশ কিন্তু এক চুমুকও খায়নি। অনিরুদ্ধ বলে, ঠিক আছে। আরে পুলিশ হলেও তো আপনি বন্ধু নাকি, আমরা বন্ধুর মতো আচরণ করতে পারি। তাছাড়া ওই তো সিদ্ধার্থ এসেছে। সিদ্ধার্থও চলে আসে, তবে উকিল বাবুর আসার কোনো নামগন্ধ নেই। এদিকে অনিরুদ্ধ ঘেমে গেছে। সিদ্ধার্থর পাশে বসে বলে, কি হয়েছে বল। আর বলিস না, বলে কি না বলে সবটা খুলে বলে অনিরুদ্ধ। না অফিসার, আপনাদের কোথাও একটা ভুল হচ্ছে। ইভেন আমি তো ওকে বললাম আমার গ্রামে যেতে, ওখানে অনেক পুরনো ইতিহাস আছে, ও যদি কিছু একটা করতে পারে মানে ছবিতে, তাহলে তো খুব ভালো হয়। তাছাড়া অনি যে ছবিগুলো আঁকে সেগুলো ম্যাক্সিমামই ওর স্বপ্নে পাওয়া, বাস্তবে ওই চরিত্রের সাথে কোনো মিল পাওয়া যায় না। আপনারা আর্টিফিশিয়াল ছবিগুলোকে দেখেছেন, অনেকটা সেই রকম। আচ্ছা, তাহলে বলছেন আপনার পাশের বাড়ির ওই ভদ্রলোকের দেওয়া সমস্ত ইনফরমেশন ভুল? না, তা বলছি না, হয়তো উনি কিছু দেখেছিলেন যার উপরে বেস করেই উনি এই কথাটা বলেছেন, কিন্তু আমার মনে হয়। অনিরুদ্ধ কিন্তু চুপ করে বসে রয়েছে, মাথা মাটির দিকে হেলানো। হঠাৎ করে ইন্সপেক্টর সাহেব বলেন, রমেশ চলো, উকিলবাবু হয়তো থানাতে গিয়েই হাজির হবেন। তাছাড়া বড় বড় মানুষকে সহজে গ্রেপ্তার করা যায় না, সঠিক প্রমাণ লাগে। তোমার মাথায় কি কারা চেপেছিল বলো তো? তুমি ওর পাশের বাড়ির লোকের কাছে গিয়ে সব জিজ্ঞেস করলে। ও, তাহলে পুরো প্ল্যানটা সাজানো, বলে অনিরুদ্ধ। না স্যার, আপনাকে তো আমি ধরেই ছাড়বো। আপনাকে আমি নিজের চোখে দেখেছি বাগবাজার থেকে লোক তুলতে। হোয়াট? হ্যাঁ, আপনার গাড়িতে। আর সেই লোকটিকে আর পাওয়া যায়নি, আমি নিজে খোঁজ খবর নিয়েছি। নিহাত সেই লোকের পরিবার সম্পর্কে আমি কোনো হদিশ পাইনি, তবে আপনার এই কাজ আমি বন্ধ করেই ছাড়ব।
সিদ্ধার্থ বলে, এদিকে দেখ, আমার আবার ফ্লাইটের টাইম হয়ে যাচ্ছে। আমি বরং এখন আসি, আর একটু থেকে গেলে হয় না? দেখ, আমি জানি তোর কিচ্ছু হবে না, তুই ঠিক বেরিয়ে যাবি। ইন্সপেক্টর, আপনারা এখন আসুন, আমার বন্ধুর শরীর খারাপ করছে, প্লিজ আপনারা এখন আসুন। সিদ্ধার্থ অনেক কষ্টে ওনাদেরকে প্রাসাদ থেকে বিদায় করে। অনিরুদ্ধর হাত দুটো ধরে বলে, দেখ, নিজের প্রতি যত্ন রাখিস, পারলে আগামীকালই যা, বুঝলি? আমি এক্ষুনি খবর দিয়ে দিচ্ছি। পরের দিন আর অপেক্ষা করেনি অনিরুদ্ধ। গাড়ি রেডি করে পলাশ কাকার কাছে নিজের ঘরে চাবি দিয়ে বেরিয়ে পড়ে। যখন সে পৌঁছায় পূর্বস্থলীতে, তখন প্রায় সন্ধে হয়ে গিয়েছে। ঠিকানা খুঁজে পেতে খুব একটা বেগ পেতে হয়নি, কারণ সবটাই ট্র্যাক করা, আর ফোন নাম্বারে যোগাযোগের মাধ্যমে আজ সব কিছুই তো হাতের মুঠোয়। বাবু এসেছেন, আসুন। হো, তুমি বুঝি ময়না? আগে হ্যাঁ। অনিরুদ্ধ তাকিয়ে দেখে ময়নার অপার্থিব সৌন্দর্যটা। গ্রামের মেয়েরা বোধহয় এখনো ব্লাউজ পরে না। ময়না কালোর উপরে বেশ সুন্দরী, কণ্ঠস্বরটাও খুব মিষ্টি। আমাকে বাবু খবর দিয়েছে এই ঘরে আপনার থাকার বন্দোবস্ত, আসতে কোনো অসুবিধা হয়নি তো? না, তা হবে কেন? জানেন বাবু, এই ঘরটা জমিদার মশাইয়ের নাটমহল ছিল, এখানে কত রানীরা নৃত্য করত। অনিরুদ্ধর মনে পড়ে ঠাকুমার বলা ছোট্টবেলার সেই কথা। ঠাকুমা বলতেন, রাজবাড়ির প্রত্যেকটা ইটেই নাকি এক একটা করে কলঙ্ক আছে। হেসে অনিরুদ্ধ বলে, রাত্রেবেলা আবার ভূত টুত এসে আমাকে নাচ দেখাবে না তো? হচ্ছে কি বলেন বাবু, আমার একটা ছবি আঁকবেন তো আপনি? অনিরুদ্ধ চোখ দুটো জ্বলে ওঠে। চোখ বুজে কিছুক্ষণ চিন্তা করে সে বলে, নিশ্চয়ই। আমি আজ পর্যন্ত বোধহয় কোনো গ্রাম্য মেয়ের ছবি আঁকিনি, নিশ্চয়ই তোমাকে আঁকবো। আসলে খুব খিদে পেয়েছে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এই রান্না হয়ে গিয়েছে। আমি কত বোকা, হ্যাঁ, আপনাকে দাঁড় করিয়ে রেখেছি, আসুন। ঠান্ডা জলে হাত মুখ ধোয় অনিরুদ্ধ। গ্রাম এসে বেশ ভালো লাগছে তার। শহরের বদ্ধ আবহাওয়া থেকে বেশ কিছুটা আরাম পাওয়া যাচ্ছে। রাত্রেবেলা দেশি মুরগির ঝোল দিয়ে ভাত, আহ সত্যি ময়নার হাতের রান্নার কোনো জবাব নেই। ময়না বলে, সকালে এসে এটা বাসনগুলো মেজে দেবো খন? হ্যাঁ হ্যাঁ ঠিক আছে, কিন্তু এখন তুমি বাড়ি কি করে ফিরবে? ও, আমাদের অভ্যাস আছে, সকালবেলা সবার সাথে আলাপ পরিচয় করিয়ে দেবো খনি, কেমন? আচ্ছা ঠিক আছে। রাত বাজে 8:30। আজ আর ক্যানভাসে তুলির টান দিতে ইচ্ছে করছে না। শরীরটা ভীষণ টায়ার্ড। সামনেই রয়েছে পুড়ে যাওয়া সেই জমিদার বাড়িটা। আগুন লেগে গিয়েছিল নাকি এক সময়। সিদ্ধার্থ বলেছিল কথায় কথায়, জানিস, ওই জমিদার বাড়ি এক রাতের মতো ধ্বংস হয়ে গিয়েছিল। পরিবারের সকলে আগুন লেগে শেষ। কি করে হয়েছিল কেউ জানে না, কেবলমাত্র ওই নাটমহলটা বেঁচে গিয়েছিল। অনেকে মনে করে রানীরা ওই নাটমহলে গিয়েই লুকিয়েছিল, আর বেঁচে ছিল অনন্তকাল। গ্রামের লোকেদের সাহায্যেই ভাত ডালের সব ব্যবস্থাপন্ন করা হতো ওনাদের। অনিরুদ্ধর চোখটা ঘুমে নিমজ্জিত হয়ে আসে। সারাদিনের শরীরের ক্লান্তি আর গত রাতের সেই নির্ঘুম অবস্থা। চোখ বোঝার ঘন্টা কত পর অনিরুদ্ধ স্বপ্নে ভেসে ওঠে এক সুন্দরী নারীর প্রতিবিম্ব, যাদেরকে স্বপ্নে অনিরুদ্ধ পায় আর পরের দিনই ক্যানভাসে ফুটিয়ে তোলে। কিন্তু আজকে এই মেয়েটার মুখটা কিছুতেই যেন স্পষ্ট হচ্ছে না। ব্লাউজহীন, শাড়ি পরা কাঠালি রঙের, মাথায় কাঠগোলাপ ফুল, কপালে লম্বা করে টিপ পরা, কানে মাটির দুল। অপূর্ব সুন্দর এই প্রতিমার মুখের কাজটা কেমন যেন আচ্ছা আর অস্পষ্ট। বিরক্তি লাগে অনিরুদ্ধর। এই এক জ্বালা, বেশ কদিন ধরেই এটা হচ্ছে। সকালবেলা ভোর 5টা নাগাদ সে ময়নার কণ্ঠস্বর শুনতে পায়। ময়না বোধহয় এসেছে সাত সকালে বাসন কোসন মাজতে। ঠিক তাই, বাসন কাসন নিয়ে গান গাইছে গুনগুন করে ময়না। ভোরবেলা উঠে গ্রামের পরিবেশটা কেমন লাগে দেখতে ইচ্ছে করে অনিরুদ্ধর। সে উঠে পেছন দিক থেকে দাঁড়ালে ময়না সামনে ঘুরে বাসন হাতে ধূপ করে পড়ে যায়। লেগেছে লেগেছে লেগেছে। অনিরুদ্ধর হাতটা নিয়ে ময়না তার বুকে ঠেকিয়ে বলে, হে কানে খোঁজা লাগলো। ওমা গো, পেরেকের খোঁজা লেগেছে দরজার।
ছিটকে পড়েছে তো? ইস, আমার জন্য বাসনগুলো পড়ে গেল। আমি তো ভয় পেয়ে গেছি। এইভাবে কেউ পেছন দিয়ে দাঁড়ায় নাকি? ও, আসলে আমি বুঝতে পারিনি। বলছি, তোমাদের গ্রামটা একটু ঘুরিয়ে দেখাবে? মরণ! এখন কেন? এখন কেউ উঠেছে নাকি? কেউ ওঠেনি? না, তাহলেই তো দেখবো। সবার উঠোন দেখবো, বাড়ি দেখবো, কুয়োতলা, কলতলা, পুকুর পাড়। না না, এই ভোরবেলা আমি আপনাকে নিয়ে যেতে পারবো না বাবু, লোকে আমায় বাজে বলবে। হা হা, তা তোমার বাড়ির লোকই তো তোমাকে ঠিক করেছে আমার কাজ করে দেওয়ার জন্য নাকি? তা ঠিক, তাহলে কে কি বলবে? আমি এতো বাসন আগে ধোবো, চেনান করবো, তারপর নিয়ে যাব। আমার কাজের কিছু নিয়ম আছে। আচ্ছা ঠিক আছে, তাহলে করে নাও সবটা। অনিরুদ্ধ হাত মুখ ধুয়ে ফ্রেশ হয়। ময়নার হাতের কাজ খুব চটজলদি হয়। তাড়াতাড়ি বাসন কোসন ধুয়ে ঘর টর পরিষ্কার করে সে কুয়োতলা থেকে স্নান করে পরিপাটি হয়ে আসে। হাতে এক কাপ গরম চা। বেশ স্নিগ্ধ লাগছে মেয়েটাকে। কালো হলে কি হবে, বেশ রূপবতী। চায়ে চুমুক দিয়ে অনিরুদ্ধ বলে, এইটাই দরকার ছিল। আজকে একটু নিয়মরীতি ভঙ্গ করলাম, বুঝলে? শহরে থাকতে আমি রাত 8টার সময় আমার আঁকা নিয়ে বসি। আজকে এখনই আঁকলাম। কেমন হয়েছে? ময়না ছবিটার দিকে তাকায় একবার, তারপরে হেসে গড়াগড়ি যায়। একে এঁকেছেন? আপনি মস্করা করছেন আমার সঙ্গে? মস্করা কেন? ভালো হয়নি? এ তো আমাদের গ্রামের কলাবতী। কলাবতী? হ্যাঁ, এ তো তপন ঘোষের একমাত্র মেয়ে। অসম্ভব সুন্দরী, রূপের দিকে তাকালে চোখ ঝলসে যায়। অনিরুদ্ধ ঢোক গেলে। গতকাল রাতে এই মুখটাই তো সে স্বপ্নে দেখেছে, কিন্তু সত্যিকারের অবয়বটা আবিষ্কার করতে পারেনি, তাই চোখ মুখ নাকটা এখনো স্পষ্টভাবে ফোটাতে পারেনি সে তার ক্যানভাসে। আমাকে এক্ষুনি নিয়ে চলো। পাগল নাকি? এখন নিয়ে গেলে লোকে ছিচি করবে না? কেউ ছিচি করবে না। আমি তোমায় টাকা দেবো? বাবু, সবকিছু কি টাকা দিয়ে হয়? আচ্ছা আচ্ছা, ভুল হয়ে গেছে, আমাকে প্লিজ একটু নিয়ে চলো। ঠিক আছে, চলুন। ময়না সঙ্গে করে নিয়ে যায় অনিরুদ্ধকে। অনিরুদ্ধর মনটা রীতিমতো উৎফুল্ল। আচ্ছা, এই মেয়েটির ছবি যদি একবার আঁকতে পারে, এই অসম্ভব সুন্দর প্রতিমা। শহর থেকে বারবার প্রফেসর ফোন করছে, উত্তপ্ত করছে, বলছে, আহ অনি, সবটাই তো একঘেয়ে, একটু রোমাঞ্চ চাই, একটু অন্য ধরনের কিছু। হ্যাঁ স্যার, আমি চেষ্টা করছি। চেষ্টা করলে হবে না, তুমি আমার তুরুপের তাস। কেন বুঝতে পারছো না? প্রজেক্টের কাজটা আমার দরকার। বিদেশ থেকে টাকা না এলে যে আর একটা গ্রুপ খুলতে পারছি না। রাস্তা দিয়ে যাবার পথে হঠাৎ অনিরুদ্ধ থমকে দাঁড়ায়। মেঠো পথের আড়ালে আলের মধ্যে দিয়ে চাষিরা তখন চাষ করছে, জেলেরা মাছ ধরছে, আর গোয়ালারা দুধ দোয়াচ্ছে। সামনে একটা বিরাট বড় খোলা মাঠ। কেমন যেন অস্পষ্টভাবে মাঠের মাঝখানে একটা বিরাট বড় বটবৃক্ষকে কল্পনা করে অনিরুদ্ধ। বলে, আচ্ছা ময়না, এইখানে কি কোনো সময় বট গাছ ছিল? মানে অসংখ্য ঝুড়ি ছিল তার, আর এখানকার জমিদাররা এখানে বসে গ্রামের সালিশি সভা করতো? হ্যাঁ ছিল, ছোটবেলায় দেখেছি, তবে এখন আর নেই, পঞ্চায়েতের লোক এসে কেটে দিয়েছে। তবে আপনি কি করে জানলেন? ছিলেন বুঝি? অনিরুদ্ধ বলে, না না, আমি আর্টিস্ট মানুষ তো, তাই মাঠের মাঝখানে গাছটাকে কল্পনা করলাম, আর ভাবলাম চারিদিকে প্রজারা বসে আছে, মাঝখানে মহারাজা। জানেন বাবু, শেষ যে মহারাজা ছিল তাকে দেখে নাকি কেউ পাত্তাই দিত না। কেন? আরে ওনার শরীরে নাকি সেই জমিদারির মতো হাব ভাবই ছিল না, একেবারে পলকা ছিল, ফু দিলেই উড়ে যাবে। অনিরুদ্ধ নিজের পাঞ্জাবিটা ঠিক করে। সেও তো ভীষণ রোগা, একেবারে পাট কাঠির মতো। হ্যাঁ হয়েছে, কারো চেহারা নিয়ে অমন অট্টহাস্য করতে নেই। আমি শুনেছি ওই রাজাই নাকি সব থেকে বেশি খারাপ ছিল, মারাত্মক। ওনার এই রোগা চেহারার পেছনে একটা রাক্ষস ছিল। যাকে, ও ঘোষ কাকা, ঘোষ কাকা। কে? এ কি রে ময়না, সাত সকালে তুই? বলছি কলাবতী কেন গো? কে এলি? ওই তো কলা। কেমন আছিস সই? ভালো লো, তুই? অনিরুদ্ধ তাকিয়েই রয়েছে কলাবতীর দিকে। কলাবতীর শরীরটা অসম্ভব রকমের সুন্দর। কলাবতীর চোখ দুটো গভীর হ্রদের মতো। তার মুখমণ্ডল নিখুঁত শিল্পকর্মের দেবী মূর্তির আড়ালে গড়া। চুল কোমর পর্যন্ত মসৃণ কালো কোঁকড়ানো, ঠোঁট গোলাপের পাপড়ির মতো আকর্ষণীয়। তার অপূর্ব নারীত্বের প্রতীক তার বক্ষ দুটি, অসম্ভব সুন্দর। মসৃণ পা,
দীর্ঘ শরীর যেন রাজকীয় স্নিগ্ধতা, গায়ের রং দুধের মতো আলতার মতো ফর্সা, চারিদিকে অলংকার না থাকলেও সোনালি একটা আভা। এই যে আলাপ করাতে এলাম। তা এই পুরুষটিকে? নমস্কার, আমি অনিরুদ্ধ রায়, ওই শহর থেকে এসেছি। আমার বন্ধু সিদ্ধার্থ বললো এখানে এসে কদিন আবহাওয়া বদল করতে, তাই। ও আচ্ছা আচ্ছা আচ্ছা, এসো বাবা, এসো এসো। কলা দে বাবা, জল বাতাসা দে। হ্যাঁ বাবা, যাই। কলাবতী জল বাতাসা এগিয়ে দেয়। ময়না কলাবতীর সঙ্গে সঙ্গে কাজ করছে। আপনি আমাদের বাড়ি এসেছেন, এই তো আমাদের পরম সৌভাগ্য। হ্যাঁ জানিস তো, গতকাল রাতে বাবু তোর ছবি এঁকেছিল। আহ, আমার ছবি? কেমন করে? অনিরুদ্ধ তখন সবটা বলতে বাধ্য হয়। সে যে একজন চিত্রশিল্পী, তার ছবি রীতিমতো প্রকাশ পায়। হট করে কলা বলে, আমার একটা ছবি আঁকবেন বাবু? আমার খুব ইচ্ছে একটু বিখ্যাত হওয়ার। আমার ছবি লোকে দেখবে, আমার নাম ডাক হবে, লোকে আমার কাছে আসবে, লোকে আমার ছবি দেখে আমার পরিচয় চিনবে, জানবে আমি কলাবতী, আমার গ্রাম পূর্বস্থলী, আমার বাবা গোহালা দুধ দোয়ায়। অমপুরি করিস কি? আহ, সাত সকালে মেয়েটাকে বকো না, ওকে বলেছি না অন্য কোনো মরদেলে গায়ে কাপড় দিয়ে আসতে। মা, লোকের সামনে আমাকে বকো কেন? বকবো না, ধীরে মেয়ে মানুষ। এ কি, এই বাবুটিকে? ও মাসি, এ হলো অনিরুদ্ধ বাবু, ওই শহর থেকে এসেছে। হো হো, বসো বাবা বসো। বলবি তো কলার জন্য পাত্র এসেছে? আহ, পাত্র কেন মরতে যাবে? শিক্ষিত যুবক হয়ে তোমার মেয়েকে বিয়ে করতে আসবে এমনি এমনি? হ্যাঁ, কিছু মনে করো না বাবা, মায়ের মাথাটা খারাপ হয়ে গেছে। মেয়ের বয়স প্রায় 17 হতে চললো, তো এখনো কোনো ভালো পাত্র এলো না। এদিকে মেয়ে আমার রূপে 16 কলায় পূর্ণা। আমি তো ওই জন্যই বলছি বাবা। আচ্ছা বাবু, আমার একটা ভালো ছবি আঁকবেন? লোককে দেখাতে পারবো আমিও বিখ্যাত, আমার ছবি হয়। হ্যাঁ হ্যাঁ, নিশ্চয়ই নিশ্চয়ই। তুমি আজকে সন্ধ্যাবেলা চলে এসো না। মুখটা কালো হয়ে গিয়েছিল ঘোষবাবুর, কিন্তু মা আর মেয়ের উৎসাহের কাছে ওনার আপত্তি ঢাকা পড়ে যায়। ময়না বলে, আমি তোকে নিয়ে যাবো খন? না না, তোমার নিয়ে যেতে হবে না, আমি বরং নিয়ে যাব। সন্ধ্যেবেলা 7 তাড়াতাড়ি ময়নাকে কাজ করে বাড়ি পাঠিয়ে দেয় অনিরুদ্ধ। রাতের খাবারও তৈরি হয়ে গিয়েছে। হাতে টর্চ নিয়ে গ্রামের আলপথে বেরিয়ে পড়ে। ঘোষবাবুর বাড়ির সামনে গিয়ে বুঝতে পারে বাড়িতে একটা তুমুল ঝগড়া চলছে। কলাবতী আসতে চায়, কিন্তু ঘোষবাবু ছাড়তে চায় না। তিনি রীতিমতো বকাবকি করছেন আর কলাবতী কান্নাকাটি করছে। অনিরুদ্ধর মনে হলো ছুটতে গিয়ে কলাবতীকে নিয়ে আসার, কিন্তু সেইটা আর করতে হলো না। কলাবতী নিজেই বাড়ির বাইরে পা রেখেছে। ঘোষবাবু বলছেন, দেখ, নিজের বিপদ নিজে ডেকে আনছিস কিন্তু রে মা। আপনি এসেছেন, চলুন। তোমার একা একা আমার সঙ্গে যেতে ভয় লাগছে না? না না, ভয় লাগবে কেন? অবাক হয়ে যায় অনিরুদ্ধ। শহর হলে মেয়েরা এভাবে পুরুষের সঙ্গে এত রাতে একা একা বেরোতেই পারতো না, তাদের ইজ্জতহানির ভয়ে। কিন্তু গ্রামে এতটাই সরলতা যে মেয়েগুলো কি সুন্দর বেরিয়ে যাচ্ছে, কারো মনে কোনো কুণ্ঠা বোধ নেই। প্রাসাদের সামনে এসে দাঁড়াতেই কলাবতী বলে, বাবু একটা শর্ত আছে। কি? বলছি অমন সময় আকাশটা চমকে ওঠে। বাবা বলছিল না যেতে, আমি বরং যাই। কলাবতী দাঁড়াও। না বাবু, আমি যাই। অনিরুদ্ধ হাত দিয়ে কলাবতীকে ছোঁয়। তার হাতটা টেনে ধরতে অনিরুদ্ধ চিৎকার করে ওঠে। পরের দিন সকালে ময়না এসেছে গ্রামের বৈদ্য। কি করে হলো? আমি জানি না বাবু, আমি সন্ধ্যাবেলা রান্না বান্না করে রেখে গেছি। কি করে যে বাবু হাত পোড়ালো, আর সেই থেকে অজ্ঞান, তাকিয়ে রয়েছে ওপর দিকে, কথাও কয় না, কিছুই না। হ্যাঁ রে কলা, তুই এছিলি? কলাবতী বাবার দিকে একবার তাকায়। বাবা ঘাড় নেড়ে না বলতে বলে, সেও বলে না। অনিরুদ্ধ হাত দুটো পুড়ে গিয়েছে, কথা বন্ধ হয়ে গিয়েছে, চোখের পাতা পড়ছে, অথচ একদম চুপচাপ। বাড়ির লোকে খবর দিতে হবে। কেউ থাকলে তো দেব, সিদ্ধার্থ বাবুই শুধু বলেছিল। তা ওনাকেই ফোন করো। সিদ্ধার্থকে ফোন করা হলো। সিদ্ধার্থ জানালো কয়েকদিন আটকে রাখতে, সেবা শুশ্রূষা করতে। দিন 3 পরে ইন্সপেক্টরকে সঙ্গে নিয়ে সিদ্ধার্থ এসে হাজির হয়। হ্যাঁ, অনিরুদ্ধর তখন একটু জ্ঞান এসেছে।
সে উঠে বসতে পারছে, কিন্তু কোনো একটা শঙ্কা আর ভয় ওকে চারিদিক থেকে বেষ্টন করে রেখেছে। এই কদিনে চেহারা আরো খারাপ, ভয় পাচ্ছে অনিরুদ্ধ। সিদ্ধার্থ আসতেই সে বিছনা থেকে নামতে গিয়ে পড়ে যায়। এ কি করছিস? কি তুই এখন দুর্বল? বস। আমাকে আমাকে জেলে পুরে দে ভাই। জেলে? কি বলছিস? কেন, তুই কি করেছিস? ইন্সপেক্টর ইন্সপেক্টর আপনি এসছেন, খুব উপকার করেছেন। আমি আমি স্বীকার করছি, হ্যাঁ আমি স্বীকার করছি, দিন আমি লিখে দেবো। আমি সব খুনগুলো করেছি। আমি কোনো সময় চাইনি যে আমার আঁকা ছবি অন্য কেউ নকল করুক। আমি এমন একটা মুখ তৈরি করব যে মুখ পৃথিবীতে একমাত্র আমার চিত্রশিল্পেই থাকবে, আর কোনো দ্বিতীয় ব্যক্তির নয়। তাই তো আমি বস্তি থেকে এইসব ইউনিক মুখগুলোকে তুলে এনে তাদের ছবি এঁকে প্রথমে তাদের খাওয়াই, তারপরে তাদের ভালো মন্দ করে সাজাই, তারপর তাদের ছবি এঁকে গলা টুটি কেটে খুন করে ফেলি। আমার বাড়ির চাকরকে, মানে আমার পলাশ কাকাকে জিজ্ঞেস করবেন, আমার বাড়ির বাগানে ওই লাশগুলোর ওপরে অসংখ্য গোলাপ ফুল ফুটে আছে, অসংখ্য সূর্যমুখী ফুটে আছে, যদিও ওদের প্রত্যেকটার বর্ণ রক্তবর্ণ। এগুলো কি বলতিস পাগলের মতো? সিদ্ধার্থ বলে, আমি ঠিক বলছি ভাই, আমি একদম ঠিক বলছি। এই রমেশ 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 ঠিক বলেছিল। আমি খুনি খুনি খুনি। এমন করছিস কেন ভাই? ভাই অভিশাপ খুব খারাপ জিনিস, খুব খারাপ। আমার হাত পুড়ে গেছে। ও ফিরে এসেছে। কে ফিরে এসেছে? আমার ঠাকুমার মুখে শুনেছিলাম পূর্বস্থলীতে আমার এক জমিদার, আমার পূর্বপুরুষ, আমারই মতো চেহারার রোগাশীর্ণ ছিল, এতটাই দেখতে বাজে যে নিজে হীনমন্যতায় ভুগতো। তাই প্রত্যেক রাতে একটা মেয়েকে তুলে নিয়ে আসতো আর তাদের ইজ্জতকে নিয়ে খেলা করতো। ওর একটা নেশা ছিল। কি নেশা? নারী আবিষ্কার। মানে ও যাকে আবিষ্কার করবে সে কাউকে আবিষ্কার করতে পারবে না। যেদিন নারী পেত না সেদিন পুরুষকে ধরে নিয়ে আসতো। তারপর তার শরীরটাকে ইচ্ছে মতো দেখতো, কিন্তু কিছু করতে পারতো না, কারণ সে নপুংসক ছিল। ওই জ্বালায় সারা জীবন জ্বলে পুড়ে মরেছে। কিন্তু 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 কঙ্কাবতী বলে একটি মেয়েকে সে বিয়ে করে। আর সেই রাতে কঙ্কা যখন জানতে পেরে যায় তার স্বামী নপুংস, কঙ্কা ছুটতে বেরিয়ে যায় ঘর থেকে এবং চিৎকার করে সকলকে জানিয়ে দিতে চায়, জানিয়েও দেয়। কিন্তু ঠিক তখনই সেই জমিদার গোটা বাড়িতে আগুন লাগিয়ে দেয়। কঙ্কা যেভাবেই হোক আগুন থেকে বেরিয়ে আসে, নাটমহলে লুকিয়ে থাকে আর অভিশাপ দেয় ও আবার ফিরে আসবে। আর 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 আমার বংশের ঝাড়ে বংশে যে থাকবে বেঁচে, সে ওকে স্পর্শ করে ছাই হয়ে যাবে। আমি ভুল করেছি, খুব ভুল করেছি। আমাকে জেলে পড় ভাই, জেলে জেলে জেলে। অনিরুদ্ধ এখন পাগলা গারদে আছে। কোনো মেয়ে ছেলেকে দেখলেই সে ভয় পায়, কোনো আঁকা ছবিকে দেখলে সে চিৎকার করে কাঁদে। প্রত্যেকটা ছবি যেন হিংস্র দাঁত বের করে প্রতিহিংসার আগুনে জ্বলে পুড়ে তার শরীর থেকে সমস্ত রস শুষে নিচ্ছে। কলাবতীকে রমেশ বিয়ে করেছে। সুখে শান্তিতে সংসার করছে কলাবতী। ফুলশয্যার রাতে রমেশ কলাবতীকে বলে, সেই জন্মে তোমায় বাঁচাতে পারিনি, কিন্তু এই জন্মে তোমাকে বাঁচতেই হতো। সিদ্ধার্থদাকে এর জন্য অবশ্যই আমার থ্যাঙ্কস বলা উচিত। কি করে? ওই সিদ্ধার্থদাই তো আমায় বলল অনিরুদ্ধর কথা, অনিরুদ্ধর পূর্বপুরুষের কথা, আর অনিরুদ্ধ চেহারার আদলে মিলে যাওয়া সেই জমিদার হিংস্র রাজার কথা। যদিও অনিরুদ্ধ যে এমন করে নৃশংস খুন করে সেটা ভবানী প্রসাদ আবিষ্কার না করলে আমি বুঝতে পারতাম না। ওই মানুষটি দক্ষিণের জানলা দিয়ে নিজের সচক্ষে দেখেছিল। আর ওই পলাশ কাকা, কে জানো কে? উনিও অনিরুদ্ধর আগের জন্মের এক সম্পর্কের আত্মীয়। সবার আগে তো উনি আমাদের কাছে গিয়ে সবটা স্বীকার করলেন অনিরুদ্ধ গ্রামে আসার পর। অনিরুদ্ধকে গ্রেপ্তার করার অনেক আগেই ওর বাগান বাড়ি আমরা চষে ফেলেছিলাম, আর সেখান থেকে প্রচুর লাশ আবিষ্কার হয়েছে। তবে সেবার কঙ্কা তোমাকে আমি আমার করে পাইনি, কারণ আমি গরিব জমিদারের চাকরের ছেলে ছিলাম। আজ আমি থাক, আমার বাবা পুরনো ওসবের কথা কিচ্ছু মনে নেই, আর আমাকে ছুঁয়ে লোকটা কেন ওরম হলো সেটাও আমি জানি না। তবে এটা জানি, আমি তোমাকে খুব ভালোবেসে ফেলেছি গো বলে কলাবতী রমেশকে বুকের মাঝে জড়িয়ে ধরে। রমেশ আয়নায়, কলাবতীর পেছন দিকেই রয়েছে আয়না। আয়নায় রমেশের প্রতিবিম্বটা পড়তেই সেইখানে ভেসে ওঠে নৃশংস সেই রাজার যমজ ভাইয়ের মুখমণ্ডলটা। ততই হিংস্র, ততটাই মারাত্মক, চোখ দুটো প্রজ্বলিত, যে নারী হনন করত আর নারীদেরকে ভোগ করত একটু একটু করে।
শেষ হলো আজকের গল্প। আমি আশা করি একটি নতুন অনুভূতি এবং ভাবনা নিয়ে ফিরে যাবেন আপনারা। প্রতিটি গল্প এবং চরিত্রের মধ্য দিয়ে আমি আপনাদেরকে একটি অনন্য ভ্রমণে নিয়ে যাবার চেষ্টা করেছি। এই কল্পনার জগতে আমরা একসাথে বিভিন্ন অভিজ্ঞতার সাক্ষী হয়ে উঠলাম। আপনারা যদি এই গল্পগুলো উপভোগ করে থাকেন এবং কিছু ভাবনার খোরাক পেয়ে থাকেন, তবে অবশ্যই আমার পরবর্তী কল্পনার গল্পের জন্য অপেক্ষা করবেন। ধন্যবাদ এবং এই যাত্রা আপনাদের অবশ্যই অব্যাহত রাখুন। কেমন লেগেছে আজকের নিবেদন? কমেন্ট বক্সে কমেন্ট করতে একদম ভুলবেন না। ভালো লাগলে অবশ্যই লাইক করবেন, শেয়ার করবেন এবং আপনাদের প্রিয় চ্যানেল শিল্প সাহিত্য বাই বৈশাখী সাবস্ক্রাইব করে বেল বাটন প্রেস করে পাশে থাকবেন বন্ধুরা। দেখা হবে আগামীকাল অন্য আরও একটি ভিন্ন স্বাদের গল্পের সঙ্গে। সকলে খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন। পরিবারকে নিয়ে ঈশ্বরের কাছে এটাই কামনা করি। শুভরাত্রি।